হ্যালো স্টুডেন্ট, আজকে যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ জেনারেল থার্ড সেমিস্টার যাদের GE3 পেপারে রাষ্ট্রবিজ্ঞানটা আছে, অর্থাৎ তোমাদের যাদের অন্য কোনো সাবজেক্টে অনার্স আছে কিন্তু এই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা তোমাদের থার্ড সেমিস্টারে পাসে আছে, অর্থাৎ GE3 পেপার আছে। অন্যান্য সাবজেক্টে অনার্স বলতে তোমার ধরো ইতিহাসে অনার্স আছে, শিক্ষাবিজ্ঞানে অনার্স আছে, বাংলায় অনার্স আছে, ভূগোলে অনার্স আছে, কিন্তু এই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা তোমার পাসে আছে, সেক্ষেত্রে তোমাদের এই সাজেশানটা কিন্তু 100% কমনযোগ্য তোমরা পাবে। একবার প্রথমে আমি নম্বর বিভাজনটা বলে দিই, তোমরা জানো তাও আমি নম্বর বিভাজনটা একবার বলে দিচ্ছি। তোমাদের টোটাল লিখিত পরীক্ষা হয় কত নম্বরের? 65 নম্বরের। সেক্ষেত্রে তোমাদের 15 নম্বরের ছোট প্রশ্ন লিখতে হয়, অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন সেটা 15 নম্বরের লিখতে হবে, এবং তোমাদের ইউনিট 1 এবং ইউনিট 2 এইভাবে ভাগ করা থাকে। ইউনিট 1-এ থাকে তোমাদের 25 নম্বর, ইউনিট 2-তে থাকে 25 নম্বর। ইউনিট 1-এ যে 25 নম্বর থাকে সেই ইউনিট 1-এর 25 নম্বরে একটা বড় প্রশ্ন 15 নম্বর, আরেকটা বড় প্রশ্ন 10 নম্বর তোমাদের লিখতে হয়। এইভাবে 15 আর 10-এ ইউনিট 1-এ 25, ঠিক একইভাবে ইউনিট 2-তেও এইভাবে 15 আর 10, একটা 15 একটা 10 নম্বরের, এইভাবে 25 নম্বরের তোমাদের অ্যান্সার করতে হয়। সেক্ষেত্রে ইউনিট 1-এ দুটো বড় প্রশ্ন দেয়া থাকে 15 নম্বরের, তার মধ্যে তোমায় একটা লিখতে হবে। আর ইউনিট 1-এ 10 নম্বরের প্রশ্নও দুটো থাকে, তার মধ্যে তোমাদের একটা লিখতে হয়। এবারে আমি ইউনিট 1-এর প্রথম যে 15 নম্বরের যে সাজেশানটা, অর্থাৎ 15 নম্বরের যে প্রশ্নগুলো সেইগুলো নিয়ে প্রথমে আলোচনা করব। ইউনিট 1 থেকে তোমাদের 15 নম্বরের যে প্রশ্নগুলো তৈরি করতে হবে এর মধ্যে থেকেও আমি সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্নও বলে দেব। ইউনিট 1-এ প্রথমে 15 নম্বরের যে প্রশ্নটা তোমরা পড়বে সেটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন যেটা তোমাদের পড়তে হবে, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ভারতের অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ভারতের অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই যে প্রথম 3টে প্রশ্ন বললাম, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং হাইকোর্ট, এই 3টে প্রশ্ন বড় প্রশ্ন যদি তুমি 15 নম্বরের তৈরি করো, প্রথম ইউনিট থেকে অবশ্যই তুমি কিন্তু একটা প্রশ্ন কমন পেয়ে যাবে 15 নম্বরের ইউনিট 1 থেকে। আরও দুটো প্রশ্ন আমি এক্সট্রা দিয়েছি, এগুলো একটু দেখে যাবে। ভারতের কেন্দ্রীয় আইনসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। 5 দাগের প্রশ্ন, 5 নম্বর যে প্রশ্নটা আছে, ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি আলোচনা করো। এই 5টা প্রশ্ন তোমরা ইউনিট 1-এর জন্য 15 নম্বরে তৈরি করবে। এর মধ্যে প্রথম 3টে যে প্রশ্ন, এই 3টে প্রশ্ন একটু ভালো করে তৈরি করবে। এবারে ইউনিট 1-এর আমি 10 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব। ইউনিট 1-এর 10 নম্বরের প্রথম যে প্রশ্নটা আছে তোমরা দেখো, নিবর্তনমূলক আটক আইন, এইটা সম্বন্ধে তোমাদের লিখতে হবে। আরেকটা কথা এখানে মাথায় রাখবে, তোমাদের 15 নম্বরের উত্তর করার জন্য কিন্তু 500টা ওয়ার্ড লিখতে হয়, অর্থাৎ 500টা ওয়ার্ড, 400-500 ওয়ার্ডে তোমরা লেখার চেষ্টা করবে। কিন্তু 10 নম্বর যে প্রশ্ন সেখানে কিন্তু তোমরা 100 বা 120 ওয়ার্ডের বেশি কিন্তু লিখো না, সেক্ষেত্রে তোমাদের কিন্তু নাম্বারটা কিন্তু কাটা হবে যদি তোমরা 120-30 ওয়ার্ডের বেশি লেখো। কারণ ওরা বলেই দিয়েছে, মেনশন করাই আছে ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাসে, যে 10 নম্বরের প্রশ্নগুলো 100 ওয়ার্ডে লিখতে হবে, অর্থাৎ 100টা শব্দে, এবং 15 নম্বরের প্রশ্নগুলো তোমার 500টা ওয়ার্ড অর্থাৎ 500টা শব্দে লিখতে হবে। চলো শুনে নাও ইউনিট 1-এর 10 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। নিবর্তনমূলক আটক আইন, এটা 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি লেখো। ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি লেখো। 3 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি আলোচনা করো। তারপর 4 দাগের প্রশ্ন, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য লেখো। এখানে তোমাদের যে 1 নম্বর প্রশ্ন বললাম নিবর্তনমূলক আটক আইন, এটা দেখো তোমাদের 3টে স্টার দেওয়া আছে, এটা বেশি ইম্পর্টেন্ট। 4 দাগের প্রশ্ন, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য, এটা 3টে স্টার দেওয়া আছে, এটাও বেশি ইম্পর্টেন্ট। তারপরে ইউনিট 1 থেকে 10 নম্বরের 5 দাগের প্রশ্নটা দেখো, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। দেখো 5 দাগের প্রশ্ন কি আছে দেখো, মন্ত্রিসভার যৌথ দায়িত্বশীলতা, এটাও কিন্তু 3টে স্টার দেওয়া আছে, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, লোকসভার অধ্যক্ষ, এটা একটা টিকা আকারে তোমরা তৈরি করবে। পরের প্রশ্ন, হাইকোর্টের বিচারপতি নিয়োগ ও অপসারণ পদ্ধতি। 8 দাগের প্রশ্ন দেখো, প্রস্তাবনার তাৎপর্য বা গুরুত্ব লেখো।
তারপরে পরের প্রশ্ন, রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা, এটাও একটু ভালো প্রশ্নই আছে। সংবিধানের 14 নম্বর ধারা, অর্থাৎ 14 নম্বর ধারাটা কি সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। এই গেল ইউনিট 1। এবারে ইউনিট 2 থেকে তোমাদের যে প্রশ্নগুলো তৈরি করতে হবে, প্রথমে 15 নম্বরের যেগুলো করতে হবে সেই প্রশ্নগুলো আমি আলোচনা করছি। প্রথম যে দুটো প্রশ্ন আছে ইউনিট 2 থেকে 15 নম্বরের, এই দুটো প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, ভারতের রাজনৈতিক দলব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। দ্বিতীয় যে প্রশ্ন আছে দেখো, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, ভারতের একটি জাতীয় দলের মতাদর্শ ও কর্মসূচি আলোচনা করো। একটা জাতীয় দলের মতাদর্শ আর কর্মসূচি আলোচনা করতে বলছে। 4 দাগের প্রশ্ন, ভারতের অঙ্গরাজ্যের বিধানসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। ভারতের অঙ্গরাজ্যের বিধানসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। তারপরের প্রশ্ন, ভারতের নির্বাচনী সংস্কার আলোচনা করো। নির্বাচনী সংস্কারগুলো আলোচনা করতে বলছে। এই গেল 5টা তোমাদের 15 নম্বরের প্রশ্ন তৈরি করবে। এবারে আসি 10 নম্বরের প্রশ্ন। ইউনিট 1 থেকে 10 নম্বরের যে প্রশ্নগুলো তৈরি করতে তোমাদের হবে। 1 দাগের প্রশ্ন দেখো, ভারতের আঞ্চলিকতাবাদের উৎস লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন 10-এর ক্ষেত্রে। আরেকটা কথা এখানে বলার আছে, 5 নম্বরের এই 15 নম্বরের যে প্রশ্নগুলো আছে না, ওগুলো ঘুরিয়ে কিন্তু 10এও আসার চান্স আছে। সেক্ষেত্রে তোমরা যদি ওখানে 15ই রেডি করো, তাহলে 10-এ তোমরা ছোট করে সেটা লিখতে পারবে। দেখো তাহলে কি গেল, ইউনিট 2 এর 10 নম্বরের প্রথম যে প্রশ্নটা তোমাদের তৈরি করতে হচ্ছে সেটা কি, ভারতে আঞ্চলিকতাবাদের উৎস লেখো। দ্বিতীয় যে প্রশ্নটা তৈরি করতে হবে, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা লেখো। তারপরের প্রশ্ন দেখো, গ্রাম পঞ্চায়েতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। গ্রাম পঞ্চায়েতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। তারপরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন, জেলা পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, পঞ্চায়েত সমিতির গঠন ও কার্যাবলী। পঞ্চায়েত সমিতির গঠন ও কার্যাবলী। তারপরের প্রশ্ন, ভারতের রাজনীতিতে জাতপাতের ভূমিকা। ভারতের রাজনীতিতে জাতপাতের ভূমিকা। 7 দাগের প্রশ্ন, ভারতীয় রাজনীতিতে ধর্মের ভূমিকা। ভারতীয় রাজনীতিতে ধর্মের ভূমিকা। তারপরের প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন, কলকাতা পৌরসভার গঠন ও কার্যাবলী। এই 8টা প্রশ্ন তোমাদের ইউনিট 2 থেকে 10 নম্বরের তৈরি করতে হবে। আর এই প্রশ্নগুলো তোমরা যদি তৈরি করে যেতে পারো, আমি তোমাদের গ্যারান্টি সহকারে বলতে পারি তোমরা 100% কমন পাবে 10 নম্বর এবং 15 নম্বরের প্রশ্নর ক্ষেত্রে। ভালো করে এই প্রশ্নগুলো তোমরা রেডি করে নাও, রেডি করে আগে থাকতে মুখস্থ করতে শুরু করো। আরেকটা কথা যেটা বলার আছে, এই প্রশ্নের অ্যান্সারগুলো অর্থাৎ নোটগুলো কারোর যদি দরকার হয় আমার সাথে যোগাযোগ করবে। হ্যান্ড রাইটিং নোট তোমরা পেয়ে যাবে সেক্ষেত্রে, কিন্তু এখানে তোমাদের কিন্তু মানে ফিস দিতে হবে। অর্থাৎ এই যে নোটগুলো আমি তোমাদের দেব তার জন্য কিছু টাকা তোমাদের চার্জ করা হবে। সেই টাকাটা অনলাইনে তোমরা যদি পেমেন্ট করতে পারো, তাহলে নোটগুলো তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পিডিএফ আকারে, হ্যান্ড রাইটিং নোট পিডিএফ আকারে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আমার নম্বর ডেসক্রিপশান বক্সেও দেওয়া থাকবে। আমি আমার নম্বরটা মুখেও বলছি, লিখে নিতে পারো যদি নোটগুলো দরকার থাকে। কিছু পয়সার বিনিময়ে তোমাদের নোটগুলো প্রদান করা হবে, অর্থাৎ তোমরা নোটগুলো কালেক্ট করতে পারবে। নাম্বারটা আমার লিখে রাখো, যদি কারোর দরকার থাকে নোটগুলো আমার সাথে যোগাযোগ করতে পারো। 912300, আরেকবার প্রথম থেকে বলছি, 9123005218। 9123005218 এই নম্বরটায় তোমরা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবে যদি তোমাদের নোটগুলো প্রয়োজন পড়ে। ভালো কোয়ালিটির কিন্তু নোট তোমরা পাবে, কারণ দীর্ঘদিন ধরেই আমি এই কাজটাই করছি, অর্থাৎ দীর্ঘদিন ধরেই আমি পড়াচ্ছি। সুতরাং অনেক স্টুডেন্ট আগে পরীক্ষা দিয়েছে, তারা ভালো নম্বর পেয়েছে। তোমাদের যদি নোটগুলো দরকার হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধু বান্ধবদের সাথে পারলে শেয়ার করে নেবে।